নমস্কার। গল্পের দুনিয়ায় আপনাদের সকলকে সাদর অভিনন্দন। আমি রুমা মজুমদার। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজকের গল্প লেখক বিমল করের লেখা তুচ্ছ। পাতলা করে সিগারেট পাকাচ্ছিলেন বড়দা। পায়ে সাড়া পেলেন, বুঝলেন কানন এসেছে। মুখ তুললেন না। বাড়তি তামাক দেশলাইয়ের কাঠি দিয়ে ছড়িয়ে দিতে লাগলেন কাগজের ওপর সমান করে। বড়দা যা করেন যথাসম্ভব পরিপাটিভাবেই করতে চান। কানন ঘরে চারপাশ একবার দেখে নিলেন। দরজা জানলা বন্ধ করে দিয়েছে ফাগুয়া। শীতের গোড়া থেকেই মশা বাড়তে শুরু করেছে। ধুনো দেওয়া উচিত ছিল, হয়ে ওঠেনি এতদিন, এইবার হবে। আজ মাসখানেক কানন এসব দিকে নজর দিতে পারেননি, খেয়ালও হতো না অত। কাল থেকে ফাগুয়াকে ধুনো দিতে বলবেন। স্বামীর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন কানন। কেমন মন মরা, উদাস হয়ে বসে আছে চুপচাপ। খুব ফাঁকা লাগছে না? বড়দার সিগারেট পাকানো শেষ হয়েছিল। আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সিগারেটটা একবার দেখে নিলেন। হ্যাঁ, সারা শব্দ নেই, চুপচাপ। কানন বসবেন বলে মনে হলো না। বড় সোফার মাথার দিকে কটসুলের মাফলারটা পড়েছিল। আজ আর কর্তা বাইরে পায়চারি করতে বেরোয়নি। বাড়ির বাগানে সামান্য হাঁটাচলা করছেন। মাফলার নেননি। মাফলারটা তুলে নিয়ে কানন স্বামীর দিকে এগিয়ে গেলেন। তোমার কাঁধের ব্যথাটা গিয়েছে? ব্যথা? বড়দাকে যেন দু মুহূর্ত ভাবতে হলো। ওই একটু ঝাঁকুনি লেগেছিল, ঠিক হয়ে যাবে। রন্টুটা ডাকাত। নাও, মাফলারটা গলায় দিয়ে রাখো। আবার মাফলার কেন? সকালে গলা খুসখুস করছিল বলছিলে। অত সকালে ট্রেন, শীত পড়েছে, ঠান্ডা লাগিয়ে স্টেশনে না গেলেও পারতে। কানন স্বামীর গলায় আলগা করে মাফলারটা জড়িয়ে দিলেন। বড়দা জবাব দিলেন না। চোখে নরম হাসির ছোঁয়া লেগে থাকল। অন্যমনস্কভাবে দেওয়ালে টাঙানো বড় ছবিটার দিকে তাকালেন। হিন্দু মিশনের ছাপানো শ্রীকৃষ্ণের ছবি। কাচের চিট ধরে গিয়েছে। রন্টু টেনিস বল ছুঁড়েছিল। তুমি একটু বসো, আমি চা নিয়ে আসি। কটা কচুরি বেলে রেখে এসেছি, ভেজে আনবো, খাবে তো? আবার কচুরি? বড়দার গলা সামান্য খুঁতখুঁতে শোনালো। খাও না, এখন তো সবে সন্ধে। কানন চলে গেলেন। বড়দা সিগারেট ধরালেন। নরম তামাক ছাড়া তিনি খেতে পারেন না, বরাবরের অভ্যেস। বড় জামাই দুটো গোল টিন এনেছিল তামাকের, বিলিতি জিনিস, প্লেয়ার্স নেভি কার্ড। গোয়া বেড়াতে গিয়ে পেয়ে গিয়েছিল। শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে এসেছিল 2 টিন। তামাকটা বেশ কড়া। বড়দা ঠিক সহ্য করতে পারেননি প্রথমটায়, পরে ধাতস্থ হয়েছেন খানিকটা। তবু গলায় লাগে। তামাকের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে, গলার কাছটায় লাগলো। অন্যমনস্কভাবে বড়দা টেবিল হারমোনিয়ামটার দিকে তাকালেন। সেকেলে ডুয়ার্কিনের হারমোনিয়াম। নিজের এমন কিছু গান বাজনার নেশা ছিল না। একটু আধটু ধর্মসঙ্গীত গাইতেন। জগদীশ বলতো ব্রহ্মদের গান। জগদীশ দূর সম্পর্কে ছোট ভাই। সে গান বাজনা ব্রাহ্মদের খবর রাখত। বড়দা ব্রাহ্ম নন, 16 আনা হিন্দু। কাননের কিছুটা চর্চা ছিল গানের, গলাও ছিল সরু সুরেলা। কাননের জন্যও যে
হারমোনিয়ামটা কেনা হয়েছিল তাও নয়। ভাগা কলিয়ারিতে থাকার সময় জগদীশ আসতো মাঝে মাঝে কলকাতা থেকে, তার খানিকটা জেদাজেদিতে কেনা। জগদীশই ওটা জুটিয়ে দিল, কানন গাইতো। ততদিনে নিন্নি মানে নয়ন, বড়দার বড় মেয়ের, 7 কি 8 বছরের। কানন বড় মেয়েকে গান শেখাতো ওই হারমোনিয়াম বাজিয়ে। পরে অবশ্য নিন্নির গানের মাস্টার, ডুগি তবলা, হাত হারমোনিয়াম সবই হয়েছিল। কিন্তু সেসব আজ কোথায়, কিছুই নেই। নিন্নি গান টান ভুলে গেছে, গলা মোটা হয়েছে গিন্নি বান্নির মতন। তার মেয়েরও গলা আছে গানের। তবে নিন্নিদের টেবিল হারমোনিয়ামটা 5 ঘাটের জল খেয়ে এখনও টিকে আছে, এখনও তাতে ভাঙাচোরা সুর বাজে। কদাচিৎ কাননের হাত পড়লে সেটা। তবে জীবনে এইভাবেই তো কিছু থাকে, কিছু আর থাকে না। বড়দার 2 মেয়ে 2 ছেলে। নিন্নি বড় মেয়ে, বাচ্চাবেলায় নিজের নয়ন নাম সহজ করে নিয়েছিল, তখন থেকেই নিন্নি। মেয়ের পর ছেলে জয়, জয়ন্ত। জয়ের পর আবার তিন্নি মানে তনু। তিন্নির পর ছোট ছেলে গগা, গগন। 4 ছেলে মেয়ে। তবু বড়দাদের কাছে আজ আর কেউ নেই। বড় মেয়েরা এখন থাকে বোম্বাইয়ে। জামাই টেক্সটাইল ডিজাইনার, ভালোই কাজকর্ম করে। 2টি ছেলে মেয়ে, 2টিই একরকম বড় সড়ো। মেয়ে বড়, ছেলে ছোট। মেয়ে কিশোরী। বড় ছেলে জয়ন্ত রয়েছে পাড়াসিয়ায়, মধ্যপ্রদেশে। বাবার মতন সেও কলিয়ারির ম্যানেজারি করে জীবন কাটাচ্ছে। একটি মাত্র ছেলে, ছোট মেয়ে তিন্নি, আর জামাই রয়েছে আগ্রায়। ওরা আবার আর্মিতে ডাক্তার। ছোট জামাইকে এখনও ছোকরা ছোকরা দেখায়। 2 বাচ্চা, 2টোই ছেলে। তাদেরও 8-10 করে বয়স হলো। 4 ছেলে মেয়ে 3জনই কতকাল থেকে বাইরে, দূরে দূরে ছড়িয়ে রয়েছে। একমাত্র ছোট ছেলে গগা, বাহারি করে গগন, মা বাবার কাছে ছিল। কাছে থাকা মানে গায়ে গায়ে লেপ্টে ছিল না। রাঁচিতে পড়াশুনো করছিল হোস্টেলে থেকে। বছরের মধ্যে মাস 4 মা বাবার কাছেই কেটে যেত। তাছাড়াও ছুটকো ছাটকা আসা যাওয়া ছিল বাড়িতে। সেই গগা পড়াশুনো শেষ করে ডালমিয়ানগরে কাজকর্ম জুটিয়ে নিয়েছিল। ছুটি ছাটায় মা বাবার কাছে আসতো। বছরখানেক হলো রুরকেল্লায় চলে গিয়েছে গগা। এখন হুট করে আসতে পারে না। তবু এবার এসেছিল। এবার সকলেই এসেছিল। কতকাল পরে সবাই এক জায়গায় জড়ো হয়েছিল। অন্তত 12 বছর পরে। সবাইকে একই সময়ে এক জায়গায় পাওয়া ভাগ্য। এবার সে সৌভাগ্য হয়েছিল। কিন্তু কিছু খুঁত থেকেই গেল। বড় মেয়ে জামাই গোয়া বেরিয়ে এখানে পৌঁছতে পৌঁছতে গগার ফেরার সময় হয়ে গেল। আবার বড় ছেলে চলে যাবার মাত্র 4 দিন আগে এলো ছোট মেয়ে। তবে এরকম খুঁত হয়েই থাকে। বড়দা সবাইকে চাইছিলেন বলেই একসঙ্গে সকলকে টানা 1 মাস কাছে পাবেন, তা তো হয় না। কাজকর্ম, অফিস, ছুটি, নিজের সুবিধে অসুবিধে সকলেরই আছে। যে যার সুবিধে মতন আসবে যাবে, জোর করার কিছুই নেই। বড়দার বয়স 65 ছাড়িয়ে গেল। বার্ধক্য গায়ে লেগেছে, মনেও। বড়দার বাবা ঠিক 66তে চলে গিয়েছিলেন, ঠাকুরদা 64তে।
ষাটের পর থেকেই বড়দা 64 আর 66 হিসেব করতে শুরু করেছিলেন। তখন থেকেই তার বড় ইচ্ছে ছিল আলাদা আলাদাভাবে নয়, সবাই একসঙ্গে এসে কিছুদিন থাকুক, মাসখানেক বা 15 দিন। কাননকে বলতেন প্রায়ই। কানন স্বামীর হিসেবের বাড়াবাড়িটা পছন্দ করতেন না, কিন্তু চাইতেন ছেলে মেয়ে নাতি নাতনিরা সবাই একসঙ্গে একবার এসে হাজির হোক, থাক। চিঠি লেখালেখি ডাকাডাকি করেও এই পারিবারিক মিলনটা ঘটে উঠছিল না, বাধা পড়ে যাচ্ছিল। বড় মেয়ের সময় হয় তো ছোটর হয় না, ছেলের হয় তো জামাইদের হয় না। 4 বছর অপেক্ষার পর এবার হলো। হবার আরও বিশেষ কারণ, বড়দা ছোট ছেলের বিয়ের ব্যাপারটা সকলের মতামত নিয়ে মিটিয়ে দিতে চান। বিয়ে 2-4 মাস পরে হোক, ক্ষতি নেই, কিন্তু পার্টনার গৌরীবাবুকে অনর্থক বসিয়ে রাখা যায় না। গৌরীবাবুর মেয়েকে বড়দার বেশ পছন্দ। এখন বাড়িতে যে যা বলে, কথা ছিল পুজোর মুখে সবাই চলে আসবে। পরে ঘটনা যা গড়ালো তাতে পুজো থেকে শুরু হলো আশা, আর কালী পুজোর মুখোমুখি সবাই একত্র হতে পারল। আর তারপরই যাবার পালা। প্রথমে চলে গেল ছোট ছেলে গগা। বড় মেয়ে জামাই গেল দেওয়ালি পার করে। বড় ছেলে জয়ন্ত গিয়েছে গত সপ্তাহে, আর আজ গেল ছোট মেয়ে জামাই। একেবারে ভোরের দিকে ট্রেন, 6টা 5। রোদ ফোটেনি, নতুন শীতের ঠান্ডা, মাঠঘাট গাছপালা জড়িয়ে কুয়াশা। তবু বড়দা স্টেশনে তুলে দিতে গিয়েছিলেন মেয়ে জামাই নাতিদের। কাননা যেতে পারেনি। মাসখানেক ধরে বাড়িটা গমগমে ছিল। কখনো খুব বেড়েছে গমগমামি, কখনো কমেছে। আজ সকাল থেকে একেবারে শান্ত চুপচাপ, যেমন থাকতো সেরকম। বাড়িতে এখন বড়দা আর কানন। অন্য যারা তারা হলো ফাগুয়া আর গোলাপি। ফাগুয়া এ বাড়ির হাফ কর্তা, আর গোলাপি থাকে গিন্নির সঙ্গে রান্নাঘরে। পায়ের শব্দ খেয়াল করেননি বড়দা, কাননের গলা পেলেন। নাও, খুব খাস্তা হয়েছে, ধীরে সুস্থে খাও, আমি চা নিয়ে আসছি। কানন কাচের ডিশটা স্বামীর দিকে এগিয়ে দিলেন। হাত বাড়ালেন বড়দা। এত এত কোথায়, মাত্র 4টে, তাও ছোট ছোট। অম্বল হবে, রাত্রে কিছু মুখে দিতে পারবো না। নাও তো, আগের থেকেই অম্বল, কিচ্ছু হবে না। সোডা আছে ময়দার সঙ্গে, হয় যদি ওষুধ খেয়ে নিও। কানন ছোট টিপটটা টেনে স্বামীর সোফার পাশে বসলেন। বড়দা কচুরি গন্ধ শুকলেন যেন, তারটা অনুভব করতে পারছিলেন হাতে। খাও, আমি আসছি চা নিয়ে। কানন চলে গেলেন। বড়দা আঙুল দিয়ে গরমটা পরখ করলেন। আর একটু না জুড়োলে মুখে দিতে পারবেন না। ডিশটা টিপয়ের ওপর নামিয়ে রাখলেন। সঙ্গে সঙ্গে মনে পড়ল, এক সময়ে কে কত গরম জিভে সহ্য করতে পারে এই নিয়ে কাননের সঙ্গে তামাশা হতো। বড়দা জিততেন। গরম বেগুন ভাজা মুখে পুরে দিয়েও তিনি ফেলে দিতেন না। কানন পারত না। আবার কানন হাতে যতটা গরম সহ্য করতে পারত, বড়দা পারতেন না। তুমি মেয়ে, রান্না বান্না করো, তোমার গরম সওয়া অভ্যেস হয়ে গিয়েছে। ও আর বাহাদুরের কি? কাননও পাল্টা জবাব দিত। অবশ্য সে জবাব মনে পড়লে বড়দা এখন যেন সামান্য লজ্জা পান। ভালোও লাগে। ঝরা পাতা আর তো গাছের ডালে জুড়ে দেওয়া যায় না। নিন্নির মেয়ে পুষি একেবারে দাদুর গুণ পেয়েছে। গরম খেতে খুব ওস্তাদ। বড়দা তার নাতনির
শরীরের গড়ন এবার যা দেখলেন তাতে খুব খুশি হয়েছেন। কিশোরী মেয়ে, ছিপছিপে গড়ন, লম্বা মুখ, রং একটু মাজা, কিন্তু বেশ দেখায়। তবে চেহারায় চলনে কেমন অবাঙালি ভাব। কানন এলেন, চা নিয়ে এসেছেন, দুজনের জন্যই। বড়দার জন্য কাপ, নিজের জন্য কাচের গ্লাস। কানন গল্পগুজবের সময় এক গ্লাস চা হাতে নিয়ে বসেন। কি খাচ্ছ না যে? কানন চায়ের কাপ নামাতে নামাতে বললেন, খুব গরম, একটু ঠান্ডা হোক। হয়ে গেছে এতক্ষণে, খাও। কানন সরে এসে অন্য সোফায় বসলেন। বড়দা আবার কাচের ডিশ উঠিয়ে নিলেন। তুমি নাও না দুটো। আমি? আমার কি এই খাবার সময়? রাত্রিরে একটা মুখে দেব। তা দিও, এখন নাও একটা। না না, মাথা নাড়লেন কানন। তুমি খাও, আমি অত খাস্তা খেতে পারি না। তুমি ভালোবাসো বলে করেছি। বড়দা হাসির মুখ করলেন, কচুরি মুখে দিলেন। কড়াইশুঁটি? হ্যাঁ। বড়দার ভালো লাগছিল খেতে, আয়েশ করে খাচ্ছিলেন। কেমন হয়েছে গো? কানন জিজ্ঞেস করলেন। চমৎকার। কানন হাসলেন, চা খেলেন এক ঢোক। তারপর হঠাৎ কি মনে করে বললেন, তিন্নিরা এখন 3 দিন বেনারসে কাটাবে। নন্দাই হা হা করছে। হ্যাঁ, এই সময়টা বেনারসে ভালো। দুজনেই চুপচাপ হয়ে গেলেন। বড়দা খাচ্ছিলেন, কানন চায়ে চুমুক দিচ্ছে। কানন স্বামীকে দেখছিলেন। উনি বয়স বয়স করে মুষড়ে পড়েন। কিন্তু কে বলবে বয়স ওকে 4-5 থেকে জড়িয়ে ধরেছে। এখনও কেমন মোলায়েম গায়ের রং। 28-30 বছর কয়লা ঘেঁটেও রঙে কতটুকু আর ময়লা পড়েছে। তবে হ্যাঁ, কয়লার দেশে জীবনের অর্ধেক কাটাবার দরুন ওকে এক ধরনের ব্রঙ্কাইটিস রোগে ঝরেছে। ভোগায় বেশ, এত করেও তা আর গেল না। তবু এই ফাঁকা শুকনো জায়গায় ঘরবাড়ি করেছিলেন বলে খিদে, শরীর, স্বাস্থ্য অনেকটা ভালো আছে। জল বাতাসের গুণ। কাননের হঠাৎ চোখে পড়ল, কর্তার গালের আঁচিলটা আলোয় কেমন মাছির মতন দেখাচ্ছে। আর সঙ্গে সঙ্গে সেই কথাটা মনে এসে গেল। কানন একবার নতুন বউ যখন স্বামীর গালের আঁচিল তোলার জন্য পায়ের কড়া তোলার ওষুধ লাগিয়ে দিয়েছিলেন, দিয়ে সে এক কেলেঙ্কারি। যদিও ব্যাপারটা ভুল করে হয়ে গিয়েছিল, তবু শ্বশুর শাশুড়ির কাছে বড় লজ্জায় পড়েছিলেন কানন। বড়দার খোঁচা তো ছিলই। কথাটা মনে পড়ায় কাননের কেমন হাসি পেল, হেসেই ফেললেন। বড়দা তাকালেন। খাবো না করেও 3টে খেয়ে ফেললাম। হাসছ? বড়দাও হাসলেন। না, তার জন্য হাসিনি। চা মুখে তুললেন বড়দা। ময়ানে মুখ মেরে দিয়েছে। কয়েক চুমুক চা খেয়ে বললেন, সেদিন তিন্নি কি একটা করেছিল, আগ্রাই খানা, ডালপুরের মতন, ভালোই করেছিল। কানন স্বামীকে দেখলেন, বলতে চাননি, তবু মুখ ফসকে বেরিয়ে গেল। ওই খেয়ে তো তোমার শরীর খারাপ করলো সেদিন। না না, ওটা খেয়ে কেন করবে? এমনিতেই আজকাল তেমন ঘি আর সহ্য হয় না। কানন কিছু বললেন না। সেদিন তার বেশ রাগ হয়েছিল। মুখ ফুটে এক কথা বারবার বলা যায় না। মেয়ে তার বাপকে ডালপুরি গোছের কিসের এক খাদ্য করে খাওয়াবে, তাতে বলার কিছু নেই। তবু কানন ছোট মেয়েকে বলে দিয়েছিলেন শুকনো লঙ্কা, হিং কম দিতে। মেয়ে ঠিক উল্টোটাই করল। ছোট জামাই আবার ঝাল, হিং, নুন বেশি পছন্দ করে। মেয়ে বাবার নাম করে করলো সেই খাদ্য, কিন্তু স্বাদে এমন করলো যেন তার স্বামীর মুখে রোচে। হিমাংশুর মুখে রুচল। অন্যদিকে
কানন তার কর্তাকে নিয়ে রাত্রে ঘণ্টাখানেক ভুগলেন। বুক জ্বলতে লাগলো কর্তার, গ্যাস হলো, হেঁচকি উঠতে লাগলো মিনিটে মিনিটে। কাননের ভীষণ রাগ হয়েছিল ছোট মেয়ের ওপর। মুখে বলিস বাবা, নজর রাখিস বরের দিকে, বেহায়া। বড়দা শেষ কচুরিটা মুখে পুরে দিলেন। রন্টু বেশ লায়েক হয়ে গিয়েছে, কি বলো? রন্টু ছোট মেয়ের বড় ছেলে। রন্টু আর লেন্টু, লেন্টু ছোট, আজই সকালে চলে গেল। যাবার আগে রন্টু এমনভাবে তার দাদুর ডান হাত টেনে বারান্দার সিঁড়ি দিয়ে নিচে নামালো, সেই ঝটকা বড়দা আর সামলাতে পারলেন না। তার লেগেছিল, খানিকটা বাতের ধাতও তো রয়েছে। বয়স হলো, রন্টু খুব খারাপ কাজ করেছিল। বড়দা পড়ে যেতে পারতেন মুখ থুবড়ে। ছোট ছেলে, বাচ্চা, যাবার মুখ তখন। কানন দুগা দুগা করে বিদায় দিচ্ছেন মেয়ে জামাইকে, চোখে জল। তবু রন্টুর কাণ্ড দেখে তার মাথা গরম হয়ে গিয়েছিল। অন্য সময় হলে ধমক দিতেন। যাবার মুখে নাতিকে কিছু বলতে পারলেন না, শুধু কড়া গলায় বললেন, কি হচ্ছে? মেয়ে জামাই ব্যাপারটাই গা করল না তেমন। তিনি শুধু বলল, আহ রন্টু, অমন করো না। স্ত্রীর কাছে জবাব না পেয়ে বড়দা নিজেই বললেন, মিলিটারির ছেলে তো, বেটা এখন থেকেই দস্যু, বলে হাসলেন। কানন এবারও কিছু বললেন না। রন্টু লেন্টু দুটোই ডাকাত, তবে রন্টুর দস্যিপনার শেষ নেই। কানন পাগল হয়ে গিয়েছেন। এ বাড়ির কত জিনিস যে তার হাতে পড়ে নষ্ট হয়েছে, কত কি ভেঙেছে, তা শেষ নেই। কর্তার শখে একটা বাইনোকুলার ছিল, সেটাও মুড়িয়ে রেখে গিয়েছে। চায়ে চুমুক দিলেন কর্তা। কচুরি শেষ, ঢেকুর তুললেন, ঘরের চারপাশে তাকালেন, অন্যমনস্ক। কিছুক্ষণ পরে চা শেষ করে বললেন, তোমার নাতি নাতনিদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট কে বলো তো? কানন তখনও চায়ের গ্লাস নামাননি, স্বামীর দিকে তাকালেন। মানুষটা সারাদিনই মেয়ে জামাই ছেলে নাতি নাতনির কথা ভেবেছে, অন্য চিন্তা নেই। কথা না বললে ভালো দেখায় না যেন। নিষ্প্রিয় গলায় বললেন, জানি না কেন। বড়দা স্ত্রীর অজ্ঞানতায় যেন মজা পেলেন, হাসি মুখ করে বললেন, বুচু বাবু, বলে সামান্য শব্দ করে হেসে ফেললেন। বুচু মানে জয়ন্তর ছেলে। বড় ছেলের ছেলেকে কাননেরও পছন্দ। গোলগাল নাক খেঁদা ছেলে, ঠাট্টা করে বড়দা ডাকতেন বুচুবাবু বলে। ছেলেটা শান্ত ধাতের, ভীষণ মাথা, আকাশের তারা চেনে অনেকগুলো। কানন বললেন, হ্যাঁ তা মাথা আছে। শুধু আছে কি গো, তার বাপ ঠাকুরদারও এই বয়সে অত মাথা ছিল না। বুচুবাবু আমাকে একদিন গান্ধীর ঠিকুজি শুনিয়ে দিল। লেখাপড়া তো শুরু করেছে, খুব ইন্টেলিজেন্ট, তবে তোমার নাতনির মাথা তেমন পরিষ্কার নয়। হোস্টেলে থেকে পড়ছে শুনলাম, কিন্তু নলেজ বড় পুয়োর। ছোটোখাটো ইংরেজির মানে জানে না, জেনারেল নলেজ একেবারেই নেই। বিবেকানন্দকে বলল সাউথ ইন্ডিয়ান। তা কি হবে, বাঙালি ছেলে মেয়ে বাংলাদেশের বাইরে থাকলে এই রকমই হয়। ওরা দোষ কি? তার উপর মা বাবার আদরে গোবরে ফ্যাশন শিখছে, থাকে হোস্টেলে। সেখানে যত রাজ্যের পাঁচমিশালি মেয়ে, মাথার চুল, স্কার্ট ব্লাউজ, সালোয়ার কামিজ নিয়ে ব্যস্ত। অত বড় মেয়ে প্যান্ট পরে আদিক্ষেতা করে। মেয়েদের গা পা দেখা গেলে ভালো দেখায় এসব, কি বিচ্ছিরি লাগে দেখতে।
বলতে তো পারি না, ওর মা বাবা আবার কিছু মনে করবে। বড়দা স্ত্রীর বিরক্তি ধরতে পারলেন। মনে হলো বড় নাতনির নিন্দে যেন বেশি হয়ে যাচ্ছে। সেটা পুষিয়ে দেবার জন্য সামান্য গলা তুলে বললেন, তবে যাই বলো, পুষে দেখতে বেশ সুন্দর হয়ে উঠেছে। কাটা কাটা চেহারা, চোখা নাক মুখ, দাঁতগুলো দেখেছ, ধবধবে, ওয়েল সেট। বলে বড়দা যেন নাতির রূপে সমজদার হয়ে হাসলেন খোলামেলাভাবে। কানন চায়ের গ্লাস নামিয়ে রেখেছিলেন। বললেন, হ্যাঁ, মেয়েরও সেই দেমাক, তার মায়েরও ওটা মুখের বুলি। কানন মাথার কাপড় ঠিক করে নিলেন। সামান্য শীত লাগছে, গায়ে চাদরটা এনে বসলে হতো। মেয়ে আবার রঙ্গ করে আমায় বলে, আমি সিনেমায় নামবো দাদি। বড়দা হেসে ফেললেন। তারপর খোলা গলায় বললেন, গানের গলাও ভালো। হ্যাঁ। কানন উপেক্ষার ভাব করে প্রসঙ্গটা এড়িয়ে গেলেন। স্বামীর পায়ের দিকে চোখ পড়ল। মোজা পরনি? বড়দা নিজের পায়ের দিকে নজর করলেন অকারণে। না, বাড়িতেই ছিলাম, পড়িনি। মোজা এনে দিই, পরো, পায়ে ঠান্ডা লাগবে। মোজার প্রয়োজন ছিল না বড়দার, ঠান্ডা তেমন লাগছে না। পায়ের তলায় চটি রয়েছে, তবে দু একটা মশা কামড়াচ্ছিল। কানন উঠলেন। ওঠার সময় কাচের গ্লাসটা তুলে নিলেন। বড়দা বললেন, আসার সময় একটা দেশলাই নিয়ে এসো তো। কানন চলে গেলেন। পায়ের দিকটা একবার চুলকে নিলেন বড়দা। মশা বাড়তে শুরু করেছে। ছোটোখাটো কটা কাজ করব করে করা হয়নি। কালই একবার ফাগুয়াকে দীনদয়ালবাবুর কাছে পাঠাতে হবে। অবশ্য তার আগে বাগানের পাতা টাতা জঞ্জাল সাফ করে পুড়িয়ে নেওয়া দরকার। ড্রেনটাও পরিষ্কার করতে হবে। খানিকটা সাফসুফ করানোর পর দীনদয়ালের লোকেরা তেল ছড়িয়ে দিয়ে গেলে মশা একটু কমতে পারে। আসলে বাড়িতে লোকজন ছিল বলে এসব কাজে নজর পড়েনি। ফাগুয়া কাপ ডিশ নিতে এসেছিল। বড়দা তাকে বাগান পরিষ্কারের কথা বলে দিলেন। চলে গেল ফাগুয়া। অন্যমনস্কভাবে বড়দা আবার সিগারেটের তামাক তুলে নিলেন। আজ বাড়িটা সত্যিই ফাঁকা লাগছে, একেবারে চুপচাপ, নিঝুম। এখনো হয়তো 7:30 বাজেনি। বাজলে পাটনা এক্সপ্রেসের শব্দটা শুনতে পেতেন। কই, কানে যায়নি গাড়ির শব্দ। অথচ এই চুপচাপ ফাঁকার জন্যে মনে হচ্ছে কতটা যেন রাত হয়ে এসেছে। কাল এই সময় রন্টু ভূত সেজে নাচছিল। লেন্টু ক্যারামের গুটি ঘরময় ছড়িয়ে তারস্বরে চেঁচাচ্ছিল। ওদিকে তিন্নি গোছগাছ নিয়ে ব্যস্ত। এক আধবার ছোট জামাইয়ের গলা পাচ্ছিলেন বড়দা। আজ কারো গলা শোনা যাচ্ছে না, যাবেও না। বড়দার মাঝে মাঝে ভয় হয়, তিনি যাবার সময় হয়তো ছেলেমেয়েদের কাউকেই কাছে পাবেন না, কারও গলা শোনা হবে না, মুখ দেখা ঘটে উঠবে না। হতে পারে এবার যা দেখলেন এই শেষ। বুক ভারী হয়ে নিঃশ্বাস পড়ল বড়দার। অথচ এ বড় আশ্চর্য, কিছুদিন আগে সবাই যখন এ বাড়িতে, ছেলে মেয়ে জামাই নাতি নাতনি, তখন এসব কথা মনে আসতো না তেমন। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি গম গম করত। একদিকে বড় মেয়ে, বৌমা, ছোট মেয়ে, অন্যদিকে ছেলে জামাইরা। নানান কথাবার্তা, গল্পগুজব, হইচই, তর্কাতর্কি। কান পাতলেই কত রকমের গলা, কলরোল। এর ওপর নাতি নাতনিরা। বাড়ি ভরাট হয়েছিল। তখন সময় যে কোথা দিয়ে পালিয়ে যেত কে জানে। সময় পালাতো, আর মনও খাঁ খাঁ করতো না।
আজ আর কেউ নেই। শেষ পর্যন্ত যারা ছিল তারাও চলে গেল। সত্যি বড় ফাঁকা লাগছে বাড়িটা। কানন এলেন, অনেক কিছু এনেছেন। স্বামীর মোজা আর নতুন দেশলাই। নিজের গায়ে পাতলা চাদর উঠেছে, হাতে পশমের গোলার কাঁটা, মুখে পান। স্বামীকে মোজা আর দেশলাই দিলেন, দিয়ে নিজের জায়গাটিতে বসলেন। বড়দা মোজা পরে নিলেন। তারপর হঠাৎ বললেন, তোমার বড় ছেলে মন্দ কথা বলতো না। কানন তাকালেন, কথাটা ধরতে পারেননি। কি বলতো? এই ঘর বাড়ি বেচে দিয়ে চলে যেতে। কোথায়? কেন, তোমার অভাব কি? 4 ছেলে মেয়ে। 2-4 মাস করে এক একজনের কাছে কাটালেও বছর কেটে যাবে। কানন স্বামীকে লক্ষ্য করতে করতে বললেন, শুধু আমার কাটবে না তোমারও? ওই হলো। বড়দা হাসি মুখ করলেন। তোমার বলতে এই বুড়ো গাধা বুটটাও রয়েছে। কানন হাসলেন না। বুড়ো গাধা বুটকেই দেখছিলেন। স্বাস্থ্য তো তেমন ভাঙা নয়, গালে গলায় দাগ পড়েছে অনেক, তবু তার ঢিলে কোঁচকানো চামড়া হয়ে ওঠেনি। মাথার চুল সব সাদা। এটা শুধু বার্ধক্যের জন্য কেন হবে? 40-এই কর্তার চুল পাকতে শুরু করেছিল, এখন তো সাদা হবেই। নিজেকে এত অথর্ব অক্ষম ভাবার কিছু নেই ওর। যৌবনে যত সতেজ সক্ষম পরিশ্রমী ছিলেন, এ বয়সে মানুষ তা থাকে না, থাকার কথাও নয়। বয়সের হাতে যতটা ছেড়ে দেবার ছেড়ে দিলেও স্বামীকে কোথাও বিশ্রী দেখায় না। বরং কানন তো ভালোই দেখে। বড়দা নতুন করে সিগারেট পাকাতে লাগলেন। বললেন, শেষ পর্যন্ত তাই করতে হবে। তোমার ছোট ছেলের বিয়েটা দিয়ে নি, তারপর তারপর ঘরবাড়ি বেচে দেবে। বড়দা তাকালেন। স্ত্রীর গলা সামান্য রুক্ষ লাগলো। দেব বললেই তো দেয়া যায় না, বড়দা বললেন। তবু আর কি করার আছে? গগার বিয়ে দিয়ে তার বউকে তো তুমি এখানে রাখতে পারবে না। ছেলে তার বউ নিয়ে চলে যাবে, না নিয়ে গেলে তারই বা চলবে কেন? আমি কি নিয়ে যেতে দিচ্ছি না? কানন একইভাবে বললেন, অপ্রসন্ন গলায়। কথা তা নয়। বড়দা স্ত্রীর দিকে সরাসরি তাকালেন। আমি বলছি, শেষ পর্যন্ত কি হবে? সেই আমরা দুজন, আর এই ঘর বাড়ি। আর আমি যদি চলে যাই, তুমি একলা থাকতে পারবে কেন? কানন রীতিমতো অসন্তুষ্ট হলেন। বিরক্তির গাম্ভীর্য মুখ গুমোট করে তুলল। উলের গোলা কোলের ওপর ফেলে রেখে হাতের বোনাটা একবার দেখলেন। মনে মনে হিসেব করলেন যেন, কোথায় থেমে গিয়েছিলেন। আমার কথা তোমায় ভাবতে হবে না, কানন শক্তভাবে বললেন। নিজের কথা ভাবো, যা ভালো লাগে করো। বড়দা বুঝতে পারছিলেন স্ত্রী রেগে উঠেছেন। তার কেমন মজা লাগছিল। কানন কোনো কালেই মাথা গরমের মানুষ ছিল না, তবে তার চটে ওঠার ধরন অনেকটা এরকমই। কারণে যতটা না চটে ওঠে, অকারণে তার চেয়ে বেশি। ঠাট্টা করে বড়দা বললেন, তোমার ভাবনা কে ভাববে? দড়ি কলসি। বলে কানন গলায় কলসি বাঁধার ভঙ্গি করলেন। বড়দা হেসে ফেললেন, খানিকটা জোরেই। সিগারেট পাকানো প্রায় হয়ে গিয়েছিল বড়দার।
তোমার আজ মন মেজাজ খুব খারাপ, তাই না? কানন কোনো জবাব দিলেন না। পাকানো সিগারেটের মুখের দিকটা দেশলাইয়ের কাঠি দিয়ে গুঁজে দিতে দিতে বড়দা বললেন, ভর্তি বাড়ি ফাঁকা হয়ে গেলে মন মেজাজ খারাপ হয়, তাই না? কানন বলবো না করেও হঠাৎ বললেন, তোমার হচ্ছে হোক, আমার নাইবা হলো। বড়দা স্ত্রীর দিকে তাকালেন। কাননকে গম্ভীর জেদি দেখাচ্ছিল। বড়দার কিছু যেন খেয়াল হলো। চোখ সরিয়ে নিলেন, সিগারেট ধরালেন অন্যমনস্কভাবে। মাথার ওপর চোখ তুলে দু মুহূর্ত ছাদ দেখলেন। মুখ ফিরিয়ে নিলেন প্রায় সঙ্গে সঙ্গেই। কানন কোনো কালেই তেমন অসহিষ্ণু নয়। সংসারের হাজার ধকল স্বাভাবিকভাবেই সয়েছে বরাবর। চারজন ছেলে মেয়ে মানুষ করা তো সোজা কথা নয়। তার ওপর স্বামী আছে, এসোজন বসজন আছে। বড়দা অবাক হয়ে লক্ষ্য করেছেন, কানন এই কিছুদিন কেন যেন অসহিষ্ণু হয়ে উঠেছিল। বাড়ি ভর্তি লোকজন, ওই হট্টগোল, হাট বাজার, রান্না, ঘরদোর তদারকি, এটা বোধ হয় কাননের এই বয়সে শরীরে পোষাচ্ছিল না। হতেই পারে, ছেলেমেয়েরা সবাই আসার পর প্রথম কাননের যত মন ভরা উৎফুল্ল ভাব ছিল, ক্রমশই সেটা কমে আসতে লাগলো। বড়দা এটা ধরতে পারতেন। রাত্রে স্ত্রীকে এক আধবার জিজ্ঞেসও করেছেন, তোমার কি হয়েছে, শরীর খারাপ? কানন মাথা নেড়েছেন, না। কিন্তু বড়দা বুঝতে পারতেন কাননের কিছু হয়েছে। আড়ালে গজগজ করে, বিরক্ত হয়, অভিমান ধরা পড়ে তার। বড়দা আবার স্ত্রীর দিকে তাকালেন। কানন বুনা শুরু করেনি। ঘর ভুল করা বুনন খুলে ফেলেছে, যেন রাগ করেই খুলছে। ছোট করে কাশলেন বড়দা, গলা পরিষ্কার করলেন, তোমার কি হয়েছে বলো তো? কানন মুখ তুললেন না, জবাবও দিলেন না কথার। কই গো, কি হয়েছে বলছো না যে? বড়দা নরম খানিকটা হাসি হাসি গলায় বললেন। এবারও কানন চুপ। কয়েক মুহূর্ত অপেক্ষা করে বড়দা আবার বললেন, আহা তাকাও না, উলবোনা পালিয়ে যাচ্ছে না, তোমার জন্যই বোনা হচ্ছে। কাট কাট জবাব কাননের। আমার আবার কি? হাত কাটা সোয়েটার। আবার কটা হাত কাটা লাগবে? 2-3টে রয়েছে। ছিল, এখন নেই। একটা ফাগুকে দিয়েছি, একটার কাঁধ পিঠ ছেড়ে গিয়েছে। বাড়িতে পরার জন্য একটা বুনছি। ও আচ্ছা, তোমার ছেলের বউ ভালো বুনতে জানে, ছোট মেয়ে জানে। অনেক বড় বড় কথা শুনলাম। ক্ষেত্রবাবুকে দিয়ে উল আনিয়ে দিলাম ধানবাদ থেকে। তা তাঁরা দুজন তো বদলা বদলি করে 1 মাস ধরে একটা পাশ শেষ করলেন। কত ছুতুনাতা ওদের! বড়দা বললেন, সময় পায়নি। সারাদিন তো গল্পগুজব, রান্নাবান্না, ছেলে মেয়ে সামলে কেটে যেত। 5 জন একসঙ্গে হলে এরকম হয়। কানন স্বামীর দিকে তাকালেন না, শ্লেষের গলায় বললেন, তা ঠিক, কোলে 2-4টে কচি নিয়ে বসে আছে সব। বুড়ো শ্বশুরের একটা সোয়েটার বুনতে সময় হয় না, অথচ নিজের স্বামী ছেলে মেয়ের এটা সেটা বুনতে সময় হয়। কাননের গলায় ক্ষোভ ছিল, রাগও। বড়দা সামান্য অপ্রতিভ হলেন। মনে হলো ছেলের বউ আর মেয়েকে তিনি সমর্থন করছেন বলে কানন অসন্তুষ্ট হচ্ছে। কয়েক মুহূর্ত চুপচাপ থেকে বড়দা বললেন, তুমি আবার মিছিমিছি রাগ করছো। সত্যি বলো, কতদিন পরে একসঙ্গে হলো?
কোথায় দুটো কলকল খলখল করবে, বেড়াবে, না সব ফেলে আমার সোয়েটার বুনবে। সব জিনিসই একটু কি বলে ছেড়ে ছুড়ে দেখতে হয়। কানন তাকালেন, ক্ষুব্ধ, হয়তো রাগও হয়েছে। ও, তুমি ভাবছো আমি খুঁজে খুঁজে খুঁতবার করছি তোমার ছেলের বউ আর মেয়েদের? বড়দা সিগারেটের টান দিচ্ছিলেন, স্ত্রীর দিকে তাকিয়ে থাকলেন। কানন যে ক্ষুণ্ণ এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কানন খুঁতবার করছে, তিনি ঠিক বলতে চাননি। তিনি বলতে চাইছিলেন অত খুঁটিয়ে সব ব্যাপার না দেখলেই চলে। দূর বাপু। বড়দা ব্যাপারটা লঘু করার জন্য হেসে বললেন, আমি কি উকিল হয়ে ওদের ওকালতি করছি? আমি শুধু তোমায় বলছি, কে কোনটা করেনি পারেনি ওসব ভুলে যাও। কানন দপ করে চটে উঠলেন, জেদের গলায় বললেন, তুমি যাও, তোমার ছেলে মেয়ে বৌমা আদরের নাতি নাতনি তোমার নয়? কানন প্রথমে পুরোপুরি মাথা নাড়লেন রাগের বশে। দণ্ড পরে বললেন, হ্যাঁ আমারও, কিন্তু যা দেখলাম তাতে আমার ঘেন্না ধরে গিয়েছে। ঘেন্না? ঘেন্না ছাড়া আবার কি? ঘেন্না রাগ যা বলো সবই। বড়দা কেমন যেন দুঃখ পেলেন। তিনি সব বোঝেন। কানন কি সত্যিই ঘেন্না করতে পারে নিজের ছেলে মেয়েদের? তোমার মাথা গরম আছে, বড়দা হালকা গলায় বললেন। কদিন বাড়িতে একটানা হইচই গেল, কাজকর্মের তাড়া, সময় মতো নাওয়া খাওয়া ঘুম নেই, শরীরটা ভালো যাচ্ছে না তোমার। কাল একবার গুপ্তকে ডেকে প্রেশারটা দেখিয়ে নাও। কানন রুক্ষভাবে বললেন, তুমি দেখাও, আমিই কাল গুপ্তকে ডেকে পাঠাবো, তোমায় দেখে যাবে। আমায়? কেন কেন? চেহারাটা আয়নায় দেখেছো? বাহ, দেখছি না। রোজ দাড়ি কামাচ্ছি, চুল আঁচড়াচ্ছি, আমায় রাগিও না। কানন উলের বোনাটা কোলের ওপর ঝপ করে ফেলে দিলেন। উলের গোলা মাটিতে লুটোলো, তুলে নিলেন না। তার মুখ ভরা রাগ, বিতৃষ্ণা। তোমার সেবা যত্ন আজ 1 মাস ধরে যা দেখলাম এমন আমি জীবনেও দেখিনি। বড়দা বুঝতে পারলেন। কাননের সমস্ত রাগ তাহলে। আমার অযত্ন তুমি দেখলে কোথায়? ওরা কি আমার পর যে অযত্ন করবে? না, ওরা তোমার আপন। আপন বলে কোনোদিন ভাত পেয়েছো বেলা 1টায়, কোনোদিন 1:30টায়, আর রাত্রিরে 4খানা রুটি জুটেছে কোনো রকমে। অবাক হলেন বড়দা। কাননের কি মাথা খারাপ হয়ে গেল? কি বলছে কি কানন? স্ত্রীর মুখ লক্ষ্য করছিলেন। গলা ঝাঁঝ চোখে মুখে ফুটে রয়েছে, বরং আরও উগ্র হয়ে। ভালো লাগছিল না বড়দার। বললেন, ছি ছি, তুমি বলছো কি? এসব কি কেউ ধরে? বাড়িতে 20-15 লোক হলে এরকম হয়। সব কি সময়ে করা যায় ঘড়ি ধরে? কানন বিদ্রুপের গলায় বললেন, না, ঘড়ি ধরে হয় না, তোমার বেলায় হয় না, অন্যদের বেলায় তো দেখলাম ঘড়ির কাঁটা মিলিয়ে কাজ হচ্ছে। তোমার বড় মেয়ে তার স্বামীকে ঘড়ি দেখে বেলা 8টায় ডিম সেদ্ধ রুটি দিতে বাদ দেয়নি তো? ভুল করেও একদিন মেয়েকে লেবুর রস না খাইয়ে পেরেছে? বড়দা কেমন অপ্রস্তুত হয়ে মুখ নিচু করলেন। কানন কখনো এরকম ছিল না। কেন হলো? কেন এইসব ছোটোখাটো ব্যাপারগুলো তার মনে লেগেছে? হ্যাঁ, এটা ঠিক যে বড়দা একেবারে সময়ে সময়ে সব কিছু পাননি। খেতে বেলা হয়ে গিয়েছে, 4 বার দাও দাও করে স্নানের গরম জল পেয়েছেন। গায়ের গেঞ্জিটা প্রায়ই অন্য ঘরে চলে গিয়েছে। পাজামা খুঁজে পাননি। কাননকেই খুঁজে পেতে এনে দিতে হয়েছে সব।
কিন্তু এসব তো হয়ই, অত লোকজন, কে ঘড়ি ধরে চলবে, কার না ভুল হবে। তা বলে কানন সব কিছু ধরবে কেন? এতে মন ছোট হয়। কানন নিজেই বললেন, দেখলাম তো সবই, তোমার বড় মেয়ে, ছোট মেয়ে, ছেলের বউ, সকলকেই দেখলাম। একদিন টাটকা রুটি আনতে ভুলে গিয়েছিল ফাগু, টাউন বাস আসেনি, বাসি রুটি এনেছিল। তোমার বড় মেয়ে জামাইকে খেতে দেবার সময় কত গজগজ করলো। কি অপরাধ? না, যে জায়গায় রুটির এত অসুবিধে সে জায়গায় মানুষ থাকে কেমন করে? কানন, বড়দা এবার বিরক্ত হলেন। তুমি মা, তোমার এসব সাজে না, ছি। স্বামীর চাপা উঁচু গলা শুনে কানন কয়েক পলক বড়দার দিকে তাকিয়ে থাকলেন। চোখের পাতা নড়ল না। মুখ কালো হয়ে এলো ধমধমে। ছেলে মানুষ ধমক খেয়ে যেমন অভিমান করে, কানন অনেকটা সেই রকম অভিমানের মুখ করে বসে থাকলেন। আর কথা বললেন না। পিঠ নুইয়ে মেঝে থেকে উলের গোলাটা তুলে নিতে নিতে শব্দ করে নিঃশ্বাস ফেললেন, দীর্ঘ নিঃশ্বাস। শব্দটা বড়দার কানে গেল বোধহয়। ঘরে সারা শব্দ নেই। কানন মুখ নিচু করে উলের কাঁটা নাড়তে লাগলেন। বড়দা নিভে যাওয়া সিগারেটের পোড়া কাগজ তুলে আগুলে করে ছিঁড়তে শুরু করলেন। একেবারে চুপচাপ। বাড়ির মধ্যেও কোনো শব্দ হচ্ছিল না। নীরবতা গভীর হয়ে জমে উঠেছিল ঘরময়। কানন অন্যমনস্কভাবে ঘর পশম বুনলেন। এই হলো সংসার, যার জন্য করি চুরি সেই বলে চোর। কাননের কপাল। তা বলে তিনি মিথ্যে করে কিছু বলেননি। কেন বলবেন? ছেলে মেয়ে, নাতি নাতনি যেমন তোমার, তারা আমারও। তুমি চোখ চেয়ে দেখোনি, বা দেখে থাকলে বুঝে সুঝেও ঢোক গিলছ, হজম করে নিচ্ছ। আমি নিচ্ছি না। কেন নেব? আমি কি ওদের খাই না পড়ি? আমার কিসের তোয়াক্কা? যা দেখেছি তাই বলেছি, কেন বলবো না? মুখে বাবা বাবা, আদিক্ষেতার অন্ত নেই। কিন্তু কাজের বেলায় কি দেখলাম? সবাই যে যার নিজেরটির সুখ সুবিধে নিয়ে ব্যস্ত। বড় মেয়ে তার স্বামীর পান থেকে চুন খসতে দেবে না। ছেলে মেয়েদের যখন যেমনটি তখন তেমনটি হওয়া চাই। একটু 19-20 হলে মুখ ভার, কথা। ঝুনুর টনসিলের দোষ মা। ওর খাবার জল ঠান্ডা হলে গলা বন্ধ হয়ে আসে। গোলাপিকে বলো ওর জন্য আলাদা করে গরম জল রাখতে। তোর মেয়ের গলা ধরে যায় ঠান্ডা জল খেলে, তা মনে রেখেছিস। কিন্তু তোর বাবা এই বুড়ো বয়সে কদিন মিনমিনে জলে চান করলো, তাই হিসেব রাখিস? তোর বাবা না ব্রঙ্কাইটিসের রোগী? তবে তবে তোর বরকে ঘি ভাত খাওয়াবি, বাবা বাবা ধুয়ো তুলবি। রাতলি যখন তখন বরের মন জুগিয়ে রাতলি। ওই জিনিস ও মানুষ মুখে দিতে পারে? দু মুঠোও খেতে পারল না। ঘিয়ের নদী বইছে, সব জানি। তোর বাবার একটা শখের মখমল কাঁথা মোচন ছিল, পাতলা, অল্প শীতে গায়ে দিত। সেটা তুলে নিয়ে গিয়ে বরকে দিলি কেন? তোর বাবার হালকা কাঁথা লাগে না? জানি, সব জানি, সব দেখেছি। মায়ের সঙ্গে তোর অত আহ্লাদিপনা কেন? তাও তো দেখলাম। মা মেয়ে কথা বলতে বসলেই শুধু গয়নার কথা। মা, আমি কিন্তু ওই মফ চেনটা চেয়ে গেলাম। আর তোমার নাতনিকে কিছু তো দেবেই তার বিয়ের জন্যে। জড়োয়ার বালাটা দিও বাপু,
আমার খুব পছন্দ। কানন শুধু বড় মেয়েকে বলছেন না, ছেলের বউকেও বলেছেন। আমার বৌমার বড় শ্বশুরভক্তি। শ্বশুরের জন্য এটা এনেছি, ওটা এনেছি। যা এনেছো তা তো দেখলাম মা, ভেলভেট কাপড়ের জুতোটা পায়ে হলো না। দাড়ি কামিয়ে মাখার লোশনটা বাপু তোমার স্বামীর গালেই ঘষলে। একজোড়া চাদর এনেছিলে বিছানার, তার ঠেলাতেই অন্ধকার। আনলে চাদর আর কেমন ইনিয়ে বিনিয়ে বলে শ্বশুরের কাছ থেকে 500টা টাকা নিয়ে গেলে ছেলের গরম সাজ পোশাকের জন্যে। শ্বশুরভক্তি জানা আছে তোমার। দুদিন শ্বশুরের রুটি শিখতে হয়েছিল, দেখলাম তো। তোমার শ্বশুর তা কষ্ট করে চিবোচ্ছেন। 1 কাপ চা করে দিতে বললে অন্যকে হুকুম করতে। ফাগু হাটে গিয়েছিল বলে একদিন জামা কেচেছিলে শ্বশুরের, তাতে ময়লাই ছিল বেশি। জানি, সব জানি। কানন, বড়দা ডাকলেন। কানন মুখ তুললেন না। ইতস্তত করে বড়দা বললেন, রাগ করলে? এবারও কোনো সাড়া দিলেন না কানন। বড়দা বিব্রত বোধ করছিলেন। আহা, তা কথা বলছো না কেন? কানন অপেক্ষা করে বললেন, বলো। আমি তোমার দোষ ধরছি না। বড়দা নরম গলায় বললেন, তুমি ঠিকই বলেছ। আমার মাঝে মাঝে অসুবিধা হতো, খানিকটা বেনিয়ম বাড়াবাড়ি হয়েছে, কিন্তু লোকজন বেশি থাকলে এসব হয়। কি শুনছো? শুনছি। হ্যাঁ, বলছিলাম, ওরা তো আমাদের কাছে থাকে না, আমাদের ধাত অত বুঝবে কেমন করে? ধরো তোমার ছোট মেয়ের কথা। তোমার ছোট মেয়ে সেদিন আমার খাওয়া দাওয়া দেখছিল, তুমি জ্বর গায়ে শুয়ে। তা এখন মানে দেখলাম ডালটায় মাছি পড়েছে, দুধ বড় পাতলা, ভালো করে জাল দেওয়া হয়নি। এতে ওর দোষ কি? নিজের হাতে ও কি তার বাবার দুধ জাল দিয়েছে? না, তার বাবার জন্য তো এই বাঁধি রয়েছে। আবার রাগ, বাঁধি বলছো কেন? বলো বউ, স্ত্রী। কানন বোধ হয় লজ্জা পেলেন সামান্য। চড়া মেজাজ সামলে নিলেন খানিকটা। বললেন, তোমার ছেলের বউ, মেয়ে, যখনই যাকে দুধ দেখতে বলেছি হয় পাতলা রেখেছে, না হয় পুড়িয়েছে। তোমার বড় মেয়ে আবার একদিন বলল, বুড়ো মানুষের রোজ রোজ ক্ষীর খাওয়া কেন? বড়দা কেমন হতাশ হয়ে পড়লেন। কাননকে তিনি বোঝাতে পারছেন না, নাকি বোঝানোর কিছু নেই? কানন, শুনছি, তুমি বেশি চাইছো। বেশি? কানন চোখ তুলে এতক্ষণে তাকালেন। বেশি মানে আমি বলছি, ছেলে মেয়ে, বউ, নাতি নাতনি, ওদের কাছে আশা করার একটা সীমা আছে। তুমি যদি ভেবে থাকো যেমনটি করে তুমি আমায় রাখছো, দেখছো, তেমন করে ছেলের বউ মেয়ে দেখবে, তবে সেটা ভুল করছো। তাদেরও নিজের সংসার আছে, নিজেদের টান আছে। আছে যে, তা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। কাননকে বোঝাবার মতন আর কোনো ভাষা খুঁজে পাচ্ছিলেন না বড়দা। চুপ করে থাকলেন। রাত ধীরে ধীরে বাড়ছিল কোথাও। বসার ঘরে ঘড়ি নেই। এই বাড়ি বড় চুপচাপ। ফাগুয়ারা বোধ হয় রান্নাঘরে বসে গল্প করছে। বাইরে শীত বাড়ছে। ঘরের মধ্যে আরও একটু ঠান্ডা বাড়ল। বড়দা খানিকটা গুটিয়ে বসলেন। হাতের আঙুল নাকের ডগায় ঠান্ডা লাগছে।
কানন হাতের বোনা পুরোপুরি থামাননি। মাঝে মাঝে অভ্যাসবশে কাঁটা নাড়ছেন। মন নেই, মন অন্য কোথাও। বড়দা বার দুই কাশলেন। স্ত্রীর দিকে তাকিয়ে থাকলেন পলক। মৃদু গলায় বললেন, সংসারে কত তুচ্ছ জিনিস থাকে, তার দিকে নজর দিতে নেই। কানন চোখ তুলে তাকালেন। তুচ্ছ? কাননের চোখ মুখ কেমন ঘন, বিষণ্ণ ও থমথমে দেখাচ্ছিল। স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন কানন অপলক দৃষ্টিতে। তারপর বললেন, বেশ, তোমার কাছে তুচ্ছই হোক, ওরা তোমার আপন। কথাটা এমন গলায় বললেন কানন যেন অভিমানে তার বুক ভেঙে যাচ্ছে। গলার স্বর ধরা ধরা, অস্পষ্ট, শোনাও যায় না। বড়দা চুপ, স্ত্রীকে দেখছিলেন। হঠাৎ বড়দার নজরে পড়ল কাননের ঠোঁট ফুলে উঠছে, কাঁপছে। তারপর দু চোখ দিয়ে জলের ফোঁটা গড়িয়ে গালে পড়ল। অবাক হলেন বড়দা, অস্বস্তি বোধ করলেন। কানন কাঁদছে কেন? তিনি তো কিছু বলেননি। কিছু বলতে পারছিলেন না বড়দা, অস্বস্তি হচ্ছিল। স্ত্রীকে বোকার মতন দেখছিলেন। কাননের গোলগাল মুখ এখনও কত টলটলে দেখায়, কপাল ছাড়া দাগ পড়েনি কোথাও। গালের তলায় অবশ্য খাঁজ পড়েছে। মাথার চুল অনেক পেকেছে, সিঁথি মোটা হয়েছে, মোটা করে ছোঁয়ানো সিঁদুর। চাপা নাক, একটু ফোলা ফোলা ঠোঁট। এই মুখ 30-32 বছরের চেনা। থুতনির তলায় পাশাপাশি দুটো তিলের মাঝখানে পাতলা একটা সাদা বড় রোমও তিনি চিনে নিতে পারেন। অথচ বড়দা আজ এই মুহূর্তে বুঝতে পারছিলেন না কানন অমন করে নিঃশব্দে চোখের জল ফেলছে কেন। বড়দা উঠলেন না, ডাকলেন, কানন। কাননের গাল ভিজে গিয়েছিল। কানন, তুমি কি ছেলে মানুষ হয়ে গেলে? চোখ মোছো। কানন একটু সময় নিয়ে চোখ মুছলেন। বড়দা বললেন, ওরা আমার আপন, কিন্তু তুমি যে আরও বেশি আপন। কানন দু পলক স্বামীর চোখে চোখে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলেন। দুজনেই চুপ। বড়দা নিঃশ্বাস ফেললেন। শব্দ শোনা গেল। কাননের বুক ভরা নিঃশ্বাসের শব্দও কানে এলো বড়দার। স্ত্রীর দিকে তাকিয়ে থাকলেন বড়দা। মনের চারপাশ থেকে কত কি যেন ঘন হয়ে তাকে আচ্ছন্ন করছিল। বুক টনটন করে উঠল। এতগুলো বছরের সঙ্গ, সাহচর্য, স্মৃতি সব যেন কেমন এক ভুবন সৃষ্টি করেছে। বড়দা মুগ্ধ মধুর চোখে তাকিয়ে থাকলেন কাননের দিকে। তার মনে হলো, এরকমও হয় সংসারে? হয়। আপনজনের মধ্যেও একজন কেমন করে যেন আরও আপন হয়ে ওঠে, নিজের হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে নেয়, মিশে যায় সর্বাঙ্গে। কখনো কখনো মনে হয় অন্য মানুষটির নিঃশ্বাস নিজের বুকের মধ্যে থেকে উঠে এলো। বড়দা অনুভব করলেন কাননের চোখের ভেজা পাতার আর্দ্রতা তারও পাতায় লেগেছে। অনেকক্ষণ পরে গাঢ় গলায় বড়দা বললেন, কানন, তখন কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, এখন কই লাগছে না। কানন কেমন অবশ, পরিতৃপ্ত চোখ করে স্বামীকে দেখছিলেন। অনেকক্ষণ পরে হুঁশ হলো কাননের। বললেন, ওঠো, রাত হচ্ছে। বলে গায়ের চাদর, পশমের গোলা গুছিয়ে উঠে দাঁড়ালেন। গল্পটি এখানেই শেষ হলো। আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পরের দিন আমি আবার আসবো নতুন গল্প নিয়ে।